আমরা এখন আলোচনা করতে যাচ্ছি মূলত সমতল বিদ্রোহ সম্পর্কে। ঔপনিবেশিক ভারতে যে সকল বিদ্রোহ সংগঠিত হয়েছে, নিঃসন্দেহে সমতল বিদ্রোহ তার মধ্যে অন্যতম একটি বিদ্রোহ। প্রায় 18 মাস ধরে এই বিদ্রোহ চলেছিল এবং এই বিদ্রোহের ফলস্বরূপ গোটা ভারতীয় উপমহাদেশে ভীষণ প্রভাব ফেলেছিল। এই বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল ও চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করব। ভারতের ঔপনিবেশিক শাসনকালে যে সকল বিদ্রোহগুলি হয়েছিল তার মধ্যে সর্বাত্মক, সংগঠিত ও স্বতঃস্ফূর্ত রূপ ছিল সমতল বিদ্রোহ। মূলত 1855 সালের জুন মাসে লাগাম ছাড়া রাজস্ব বৃদ্ধি, মহাজনী শোষণ, অত্যাচার ও প্রশাসনিক অপদার্থতা, বহিরাগত দিগুদের অত্যাচার সমতলদের রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ করে, যার অবসান ঘটেছিল 1856 সালে। এই রক্তক্ষয়ী সংগ্রামে প্রায় বলি হয়েছিল 25,000 সমতলরা। নিষ্ঠুরভাবে এই বিদ্রোহ দমন করা হয়েছিল। ভারতবর্ষে ইংরেজ শাসনের এক কলঙ্কজনক অধ্যায়রূপে পরিগণিত এই বিদ্রোহের দমন নীতি। অন্যদিকে সিধু, কানু, চাঁদ, ভৈরবদের মরণপণ সংগ্রাম ইতিহাসে তাদের জায়গা দিয়েছে বীরত্বপূর্ণ। আজকে এই সমতল বিদ্রোহ পড়তে গেলে প্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে সমতল কারা। প্রাথমিকভাবে মনে করা হয় সমতল জনগোষ্ঠীর মানুষরা হাজারিবাগ অঞ্চলের, মূলত হাজারিবাগ অঞ্চল বিহারের ছোটনাগপুর, পালমৌ, মালভূম, বাংলার বাঁকুড়া, মেদিনীপুর ও বীরভূমে এরা বসবাস করে। সমতল শব্দটি এসছে সায়ন্ত নামক শব্দ থেকে। যাই হোক, সমতল উপজাতি সমাজ মূলত 7-8টি অংশে বিভক্ত। তার মধ্যে যেমন হাঁসদা, মুর্মু, কিস্কু, হেমব্রম, সরেন, টুডু ইত্যাদি ভাগ আছে। তবে সমতল সমাজে কোনো জাতিভেদ প্রথা কিন্তু ছিল না। মোটামুটিভাবে প্রত্যেকটা গোষ্ঠীতে এক একজন করে সর্দার থাকতো, যে সর্দারকে বলা হতো মাঝি। তাহলে সমতল কারা তোমরা বুঝতে পেরেছো। এবার যে দামিনী কুহু, যেটা হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ বলে আমরা পরিচিত, কী করে এই দামিনী কুহু গড়ে উঠল তার ইতিহাস যদি আমরা দেখি, বলা হচ্ছে যে অঞ্চলে সমতলরা স্থায়ীভাবে কৃষি জমির পত্তন করেছিল তাকে বলা হয় দামিনী কুহু। রাজমহল পার্বত্য অঞ্চলে প্রথমে ছিল পাহাড়িয়া গোষ্ঠী বসবাস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর ভাগলপুর, রাজমহল প্রভৃতি এলাকা কোম্পান বাহাদুরের নজরে পড়ে। কোম্পানি পাহাড়িয়াদের স্থায়ীভাবে কৃষিকাজ করতে বললে পাহাড়িয়ারা এই অঞ্চল পরিত্যাগ করে গভীর জঙ্গলে চলে যায়। মানে প্রথম দিকে আজকে যেটা দামিনী কুহ, বা তখন সেটা যেটা দামিনী কুহ ছিল, সে দামিনী কুহের আগে বাস করতো কারা? পাহাড়িয়া বলে একটা জনগোষ্ঠী। এই পাহাড়িয়াদের যখন কোম্পানি স্থায়ীভাবে কৃষিকাজ করতে বলে তখন পাহাড়িয়ারা কিন্তু এই অঞ্চল ত্যাগ করে চলে যায়। ফলস্বরূপ 1832 সালে রাজমহল পার্বত্য অঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলে সমতলদের চাষ করার জন্য জমি বন্টন করা হয়। 1838 সালে দামিনী কুহ অঞ্চলে 40টি গ্রামের পত্তন হয়েছিল। পরে 1851-তে তা বেড়ে হয় 475টি। জনসংখ্যা প্রথম দিকে ছিল 3000, পরে তা বেড়ে হয় 42,000। তাহলে দামিনী কুহ তোমরা বুঝতে পারলে, দামিনী কুহ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ যেখানে সমতলরা বাস করত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর কোম্পানি কী করলো, ওই জায়গাটা নিজের দখলে আনলো এবং সেখানে সমতলদের কী করলো না বসতি তৈরি করে থাকতে দিল। সমতল বিদ্রোহের কারণ, প্রথম যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত করের বোঝা। প্রথম দিকে যেটা হচ্ছে দামিনী কুহ অঞ্চলে, মূলত দামিনী কুহ অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর এই অঞ্চলে সমতলরা বসতি স্থাপন করেছিল। প্রথম দিকে কিন্তু তাদের সেরকম কোনো কর দিতে হতো না। পরবর্তী দিনে করের বোঝা অত্যন্ত বাড়ে। যেমন বলা হচ্ছে, একটা প্রতিবেদন দেখলে তোমরা বুঝতে পারবে, 1838 সালে কোম্পানি এই দামিনী কুহ থেকে মাত্র 2000 টাকা রাজস্ব পেত। 1851 সালে তা বেড়ে হয়ে গেছিল 44,000 টাকা।
ফলে বুঝতে পারছো এই বিপুল পরিমাণ আর্থিক করের বোঝা এই সমতলদের কাছ থেকে কিন্তু আদায় করা হতো। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মহাজনী শোষণ। দামিনী কুহে অঞ্চলে উর্বর কৃষি জমি প্রবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে একটা মহাজনী কারবার কিন্তু শুরু হয়। কেন শুরু হয় মহাজনী কারবার? না, যখন কৃষক চাষ করবে বা সাঁওতালরা চাষ করবে, কারোর থেকে কিন্তু ঋণ নিতে হবে তাকে, নাহলে সে কোথায় পাবে? নগদ অর্থ কোথায় পাবে? নগদ অর্থ না হলে তো ব্যবসায়ীরা তাকে জিনিসপত্র দেবে না। ব্যবসায়ীর কাছে বীজ শস্যগুলো কেনার জন্য মহাজনের কাছে যেতে হচ্ছে তাকে। এই মহাজনের কাছে যখন যাচ্ছে, মহাজনরা কী করছে, যেহেতু সাঁওতালরা লেখাপড়া জানতো না, অল্প শিক্ষিত বা অশিক্ষিত ছিল, এই অশিক্ষিত সাঁওতালদের কী করতো, মহাজনরা ঠকাতো। তাদের অজ্ঞতা, তাদের অশিক্ষার সুযোগ নিয়ে তাদের দিয়ে অল্প টাকা নিয়ে বেশি টাকায় সই করাতো, কখনো কখনো তাদের দিয়ে জোর করে অনেক সম্পত্তি লিখিয়ে নেওয়া হতো। এখন এই যে মহাজনী শোষণ, এই মহাজনী শোষণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কামাইতি প্রথা। কামাইতি মানে না, এই প্রথা অনুসারে কোনো ঋণ গ্রহীতা যদি ঋণ না শোধ করে তাহলে মহাজনের জমিতে তাকে শ্রমদান করতে হবে, বেকার শ্রম। আর হাওয়ায়াতি প্রথা। হাওয়ায়াতি প্রথা মানে এই প্রথা হচ্ছে ঋণ গ্রহীতা যখন ডাকবে যিনি ঋণ নিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে মহাজনের জমিতে গিয়ে কাজ করে দেবে, বিনিময়ে দৈনিক 1 সের করে ধান সে পাবে। 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ব্যবসায়ীদের বঞ্চনা। সাঁওতাল পরগনায় যখন শস্য শ্যামলা হলো, তখন বিভিন্ন ব্যবসায়ী কিন্তু সাঁওতাল পরগনায় গেছিল। সেই ব্যবসায়ীরা কারা? না, বিভিন্ন ভুটাইয়া, বাঙালি, নেপালি বিভিন্ন ব্যবসায়ীরা গেছে। এরা কি করত? যেহেতু সাঁওতালরা চাষ করবে, বীজ কিনতে হবে, তাদের তেল কিনতে হবে, তাদের সংসারের জিনিসপত্র, শাড়ি, ওষুধপত্র এগুলো কিনতে হবে। এই ব্যবসায়ীরা কী করলো, কেনারাম এবং বেচারাম বলে দুটো বাটখারা প্রবর্তন করলো। যে বাটখারাতে কী হচ্ছে না, যখন জিনিস সাঁওতাল থেকে কেনা হচ্ছে ওজনে বেশি নিয়ে নেওয়া হচ্ছে, আর যখন বিক্রি করা হচ্ছে তখন ওজনে কম দেওয়া হচ্ছে। কেনারাম হচ্ছে যে বাটখারার সাহায্যে জিনিস কেনার সময় ওজনে কম, মানে বেশি নিয়ে নেওয়া হবে, আর বেচারামটা কি বেচার সময় কম দেওয়া হবে। এই কেনারাম বেচারাম বাটখারা প্রবর্তন করেছিল ব্যবসায়ীরা। পরবর্তী দিনে যখন সিধু কানু এলো, তখন কিন্তু আস্তে আস্তে কী হয়েছিল না, এই ব্যবসায়ীদের বঞ্চনার বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছিল। মনে রাখা দরকার যে এই সব ব্যবসায়ীরা শুধু ওজনে কম দিত না, দামেও ঠকাতো। সুতরাং এই ব্যবসায়ীদের শোষণের জাঁতাকল থেকে মুক্তির জন্য কিন্তু সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। রেল কর্মচারীর অত্যাচার বলা হচ্ছে, এই ভগলপুর যখন রেলপথ নির্মাণ হচ্ছে, তখন এই দামিনী কুহুর যে অঞ্চল, তার পার্শ্ববর্তী অঞ্চলের রেল কর্মচারীরা কুঠি নির্মাণ করে থাকছে, যার ফলে রেল কর্মচারীরা অনায়াসে ঢুকে যাচ্ছে সাঁওতাল গ্রামগুলোতে। সেখানে সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল, গরু জোর করে কেড়ে নিচ্ছে, এমনকি সাঁওতাল মেয়েদের উপর পাশবিক অত্যাচারও করছে। এই ঘটনায় কিন্তু সাঁওতালদের মধ্যে কিন্তু একটা কি বলে ক্ষোভ দেখা দিয়েছিল, ক্ষোভের দানা বেঁধেছে। প্রচলিত রীতিনীতি মানে সাঁওতাল সমাজের যে ব্যবস্থা, যে তাদের যে সামাজিক রীতিনীতি, প্রচলিত আইন কাইন, সেগুলো কিন্তু এই ঔপনিবেশিক সরকার বন্ধ করছে। তাদের যে অরণ্যচারী স্বাধীন স্বেচ্ছা জীবন, সেই জীবনের উপর কিন্তু হস্তক্ষেপ চলছে। ধর্মান্তরকরণের প্রচেষ্টাটা কীরকম? যেটা ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা মানে খ্রিস্টান মিশনেরা কী করছে, দারিদ্রতার সুযোগ নিয়ে সাঁওতালদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে, তাদের উপর বিভিন্নভাবে তাদের যে ধর্ম সেই ধর্মকে ছোট করছে এবং তাদের খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচার করছে এবং বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ ধর্মান্তরিতকরণ হয়ে যাচ্ছে। ফলে সাঁওতাল সমাজে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এছাড়া আইন ও প্রশাসনিক যে অসহযোগিতা, মানে সাঁওতালরা যেহেতু নিরক্ষর, তাদের পক্ষে দূরবর্তী অঞ্চলে গিয়ে এই জটিল বিচার ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়া সম্ভব না। এই আইন অনেকটা ব্যয়বহুল, অনেকটা কষ্টসাধ্য, ফলে এরা কিন্তু প্রশাসনিক সহযোগিতা কোনো রকম পায়নি। এই যে এত অবিচার তাদের উপর হচ্ছে, কোনো রকম প্রশাসনিক সহযোগিতা পায়নি। আমরা প্রত্যেকেই জানি যে বিচারক, সরকারি আমলা, পুলিশ, দারোগা, এরা প্রত্যেকে কোনো না কোনো পক্ষপাত দুষ্ট থাকে, এরা কখনো নিরপেক্ষ হয় না। যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখলাম যে সাঁওতালদের এই অত্যাচারের বিরুদ্ধে এরা কিন্তু প্রতিবাদ করেনি, যার ফলশ্রুতিতে কী হয়েছিল না, মূলত সাঁওতালরা বিদ্রোহমুখী করেছিল। একটা সাঁওতাল বিদ্রোহের এলাকাগুলো দেখতে পাচ্ছ, কোন কোন এলাকায় সাঁওতাল বিদ্রোহ হয়েছে। মহেশপুরের থানা, মহেশপুরের ওসিকে মেরে, দুমকা, দেওঘর, ভগলপুর, এগুলো হচ্ছে সাঁওতাল বিদ্রোহের মূল কেন্দ্র।
এখন সমতল বিদ্রোহের গতি প্রকৃতি। সার্বিক শোষণের বিরুদ্ধে সমতলরা প্রতিবাদ স্বরূপ প্রত্যয়ীভাবে মানে প্রতি আক্রমণ করে। কিরমভাবে? যে যারা সমতলদের শোষণ করছে, সমতলরা বুঝতে পেরেছে যে আমাদের শোষকেরা, সেই শোষকের বিরুদ্ধে কিন্তু সমতলরা কী করলো, একটা প্রত্যয়ী আক্রমণ কিন্তু হানল। বেছে নিয়েছিল বিভিন্ন জোরদার জমিদারদের বাড়ি আক্রমণ, যেমন এখানে বলা হচ্ছে যে বীর সিংহ, ডোমেন মাঝি, সমতল সর্দার যারা, তারা কী করেছিল না, বাগাসিয়া, লিটিয়াপাড়া, দারিয়াপুর ইত্যাদি মহাজনদের বাড়িতে কিন্তু আক্রমণ করেছিল। অধ্যাপক রণজিৎ গুহের মতে কৃষকদের দৃষ্টিকোণ থেকে ডাকাতিগুলি ছিল ধনী শোষকদের লুণ্ঠন অনাহারের যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার বিপ্লব। অর্থাৎ এই শোষকদের লুণ্ঠন করেছে তো এদের, এই জমিদার জোরদার মহাজনরা লুণ্ঠন করেছে, দিগুরা লুণ্ঠন করেছে, এই লুণ্ঠন থেকে মুক্তির প্রয়াস হিসাবে রণজিৎ গুহ এই বিদ্রোহকে দেখেছেন। এখন এই বিদ্রোহ প্রথম কোথায় শুরু হচ্ছে? বলা হচ্ছে বারাইত গ্রামের 8 মাইল দূরে ভাগনাডিগিতে সিধু, কানু, চাঁদ, ভৈরব এরা হচ্ছে বাস করত। এরা হচ্ছে চুনা মুর্মুর 4 সন্তান। এরা প্রত্যেকেই স্বাস্থ্যবান এবং সক্ষম। যেটা বলা দরকার সেটা হচ্ছে সমতল বিদ্রোহ পড়তে গেলে সিধু কানুকে পড়তেই হবে। এখন এই সিধু কানু এরা কারা? তাহলে চুনা মুর্মুর 4 সন্তানেরা। সিধু কানুদের যা কিছু বিষয় ছিল তারা এই মহাজনের ফাঁদে পড়ে তারা নিঃস্ব হয়ে যায়। সিধু কানু উপলব্ধি করে স্বাধীন সমতল রাজ্য প্রতিষ্ঠাতা না হলে এই অত্যাচার থেকে কখনো মুক্তি পাওয়া যাবে না। সুতরাং তাদেরকে একটা সংঘবদ্ধ বিপ্লব কিন্তু করতে হবে। কিন্তু বিপ্লব কি করে হবে না, সিধু কানু জানতেন সমতলদের দেবদেবী অলৌকিক আস্থা আছে। আমরা জানি যে সমতল সমাজ দেবদেবীর প্রতি অলৌকিক অগাধ আস্থা থাকে এরা। সুতরাং দেবতার আহ্বানে তারা বিদ্রোহে সামিল হবে। অতএব তাদের মধ্যে যদি দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়, যে দেবতা ডাক দিয়েছেন আমাদের ধর্মরক্ষার জন্য যুদ্ধ করতে হবে, তাহলে সবাই কিন্তু চলে যাবে। অন্যদিকে কোম্পানি জমিদার মহাজনদের আক্রমণের আশঙ্কার বিরুদ্ধে একটা গুজব ছড়াতে হবে। গুজব যদি ছড়ে যায় তাহলে কিন্তু কি হবে না, এই বিদ্রোহে সবাই সামিল হবে। এরকম কারা কারা বিদ্রোহে সামিল হবে, কারা কারা সামিল হবে না, তার প্রতীক স্বরূপ কী করলো, শাল গাছের ডাল, সে ডালে এক টুকরো কাপড় বেঁধে রাখা হতো। 1855 সালে 30শে জুন ভগ্নাদিঘির মাঠে এক জমায়েতের নির্দেশ দেয়। কে দেয় না, সিধু। ওই নির্দেশে প্রায় 10,000 সমতল মানুষ মিলিত হয় এবং সকলে মিলে প্রতিজ্ঞা করে যে তারা জমিদার মহাজন ব্যবসায়ীদের বিতাড়িত করে স্বাধীন সমতল রাজ্য প্রতিষ্ঠা করবে। এবং তারা আরও সিদ্ধান্ত নেয় তারা প্রথম দিকে এই দাবি দাওয়াগুলো নিয়ে কী করবে না, সরকার বাহাদুরের কাছে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের এই দাবি দাওয়া সরকার বাহাদুর কর্ণপাত করেনি। অপরদিকে সমতলদের যে প্রতিরোধ, সমতলরা যে একত্রিত হয়েছে, একসঙ্গে মিলিত হচ্ছে, একটা বিদ্রোহের পথ খুঁজে নিচ্ছে, এটা কিন্তু লোকাল যে জমিদার তারা পুলিশ প্রশাসনকে নিয়ে এই সমতল বিদ্রোহটাকে আটকাতে যায়। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন দীঘি থানার দারোগা মহেশলাল দত্ত। অনেকের মতে 1855 সালে 7ই জুলাই মহেশলাল দারোগার হত্যার মধ্য দিয়ে সমতল বিদ্রোহের সূচনা হয়েছিল। প্রকৃত অর্থে সমতলরা বারাই বাজার লুট করার পর এই বিদ্রোহের সূচনা হয়। মহাজনদের প্রধান ঘাঁটি লিটিয়াপাড়া, বারাইত বাজার প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহীরা ব্যাপক অত্যাচার চালায় জমিদার জোরদারদের ওপর। এবং এর সঙ্গে যোগ দেয় কারা, মাল, ভুয়াল প্রভৃতি উপজাতির মানুষ, কামার, কুমোর, তেলি, ছুতোর, গোয়ালা সমতলদের নানাভাবে সাহায্য করেছিল। অর্থাৎ সমাজের একেবারে নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত মানুষরা কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল। চাঁদ ও ভৈরবের নেতৃত্বে পাঁশকুড়ে রাজবাড়ি আক্রমণ করে সর্বস্ব লুট করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পাকুড়ের কুখ্যাত মহাজন দীনদয়ালকে হত্যা করা হয়। 1855 সালে অক্টোবর মাসে সমতল বিদ্রোহ চূড়ান্ত আকার ধারণ করে। বীরভূমের বহু অঞ্চল বিদ্রোহীদের দখলে চলে যায়। মানে এই সমতল বিদ্রোহ মোটামুটিভাবে
জঙ্গলমহলে ব্যাপক আকার ধারণ করছে, ত্রাহি ত্রাহি রব তুলেছে, জমিদার জোরদাররা সব গ্রাম ছেড়ে পালাচ্ছে। এইরকম একটা সময়কালে কি হলো না, লর্ড ডালহৌসি এসে এই বিদ্রোহকে একদম কড়া হাতে দমন করলো। কারণ যাদের হাতে এত আগ্নেয়াস্ত্র, এত সেনাবাহিনী, তারা তো এই একটা বিদ্রোহ দমন করার কোনো ব্যাপার না, তারা কঠিন কঠোর হয়ে কিন্তু দমন করে দিয়েছে। মূলত যেটা যে এই যুদ্ধের সময় ভাগলপুরে চাঁদ ও ভৈরব প্রাণ দিল। সিধু কানুর নেতৃত্বে সমতলরা মরণপূর্ণ লড়াই করলেও সিধু ইংরেজ বাড়িতে ধরা পড়ে তাকে গুলি করে হত্যা করা হয় এবং বিশ্বাসঘাতকতা করে কানু ধরা পড়ে যায়। বহু সমতল নরনারীকে গাছের ডালে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। প্রায় 25,000 সমতলরা এই বিদ্রোহে প্রাণ দিয়েছিল। এই বিদ্রোহ শেষ পর্যন্ত বিদ্রোহীরা পরাজিত হয়েছিল, কিন্তু সিধু কানুর সম্পূর্ণ স্বপ্ন পূরণ হয়নি। তবু কোম্পানি শাসনের ইতিহাসে কিন্তু এই বিদ্রোহ যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেছে। এবার আমরা যেটা পড়ব এটা হচ্ছে এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কী। মূলত পণ্ডিতদের মতে এই বিদ্রোহের চরিত্র বিভিন্ন রকম, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহকে বিচার করেছেন। প্রথম হচ্ছে সেটা হচ্ছে আদিবাসী বিদ্রোহ। সমতল বিদ্রোহ বিহারের ছোটনাগপুর অঞ্চলের আদিবাসীরা শুরু করেছিল, সুতরাং আদিবাসীরাই ছিল এই বিদ্রোহের মূল প্রাণ শক্তি। তাই এই বিদ্রোহকে অনেক ঐতিহাসিক আদিবাসী বিদ্রোহ বলে চিহ্নিত করেছে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ। সমতলটা মূলত ছিল কৃষক, তাই দরিদ্র শোষিত সমতল কৃষকরা মহাজন এবং ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই বিদ্রোহ করেছিল। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। না, অনেক ঐতিহাসিক মনে করেন যে এই বিদ্রোহ মহাজন বিরোধী ছিল না, এই বিদ্রোহ মূলত ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে সমতল রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সুতরাং এই বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। অনেকে এই বিদ্রোহের মধ্যে গণবিদ্রোহের রূপ লক্ষ্য করেছেন। কামার, কুমোর, তেলে, গোয়েলা, মুসলিম, তাঁতি, ডোম প্রভৃতি সমাজের নিম্নবিত্তের মানুষ এই বিদ্রোহে যোগদান করেছিল। অধ্যাপক নরহরি কবিরাজ এই বিদ্রোহকে বলেছেন জনগণের মুক্তিযুদ্ধ। অপরদিকে এই বিদ্রোহের আরেকটি বৈশিষ্ট্য ছিল হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কোনো কোনো ঐতিহাসিক ধর্মীয় প্রভাব দেখতে পেলেও এই বিদ্রোহ কিন্তু ধর্মনিরপেক্ষ ছিল। কারণ এই বিদ্রোহীরা বলতো যে ঈশ্বর তাদের গুরুত্ব দেয়নি, তারা বলতেন যে ঈশ্বর তার থেকে অনেক দূরে থাকে, আমাদের বাঁচবার পথ নেই, আমাদের নিজেদের জন্য বাঁচতে হবে, নিজেদের জন্য লড়তে হবে। সুতরাং এই বিদ্রোহ কিন্তু ধর্মনিরপেক্ষ বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের বৈশিষ্ট্য কী? আমরা এতক্ষণ কি পড়লাম? তাহলে এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র পড়লাম। এই বিদ্রোহের বৈশিষ্ট্য কী? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্রোহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কিন্তু এই বিদ্রোহে পরিলক্ষিত হয়েছিল। সমাজের সকল স্তরের মানুষ কিন্তু এই বিদ্রোহে এসেছিল। সব বয়সের সমতল নরনারীরা এই বিদ্রোহে এসেছিল। তো সর্বস্তরের মানুষ, একেবারে নিপীড়িত অসহায় মানুষ এই বিদ্রোহে যোগ দিয়েছিল। গণবিদ্রোহ, কোনো কোনো ঐতিহাসিক মনে করে এই বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। কেন গণবিদ্রোহ? না, এই বিদ্রোহ হচ্ছে কামার, কুমোর, গোয়ালা, ডোম বিভিন্ন পেশার মানুষজন কিন্তু এই বিদ্রোহে যোগ দিয়ে দিয়েছিল। অসম লড়াই, আধুনিক অস্ত্রের বিরুদ্ধে সমতলদের তীর ধনুকের যে লড়াই, এই বিদ্রোহে আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই যে সিধু কানু জানতো আমরা মরে যাব, কিন্তু তারা কিন্তু বন্দুকের সামনে কামানের সঙ্গে তীর ধনুক নিয়ে কিন্তু লড়াইটা করেছিল, পিছিয়ে যায়নি। একটা অসম লড়াই। ব্রিটিশ বিরোধিতা, মানে এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং সেই সঙ্গে সঙ্গে সমতল রাজ প্রতিষ্ঠা করা। আর কি হয়েছিল না, এই বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ যে সহযোগী যারা, অর্থাৎ জমিদার জোরদার, তাদের ধ্বংস সাধন করে তাদের ওখান থেকে হটিয়ে দিয়ে, অর্থাৎ তাদের যে রেল স্টেশন, তাদের যে মহাজন যোদ্ধারদের বাড়ি, বিভিন্ন ডাকঘর, থানা, অর্থাৎ ব্রিটিশ শাসন ব্যবস্থার যে সহযোগী উপকরণ সবটা কিন্তু ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস লক্ষ্য করা গেছিল। এই বিদ্রোহের ফলাফল, এই বিদ্রোহের ফলে কি হয়েছিল? প্রথম যেটা হলো এটা হচ্ছে সমতলদের আলাদা উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। সমতলদের জন্য আলাদা আইন কাইন হবে, তারা আলাদাভাবে থাকবে, তারা উপজাতি হিসেবে স্বীকৃতিটা পেয়েছে। আর কি হয়েছিল? সমতল পরগনা গঠন করা হয়েছিল। ছোটনাগপুর অঞ্চলকে নিয়ে সমতল পরগনা গঠন করা হয়েছিল। সমতলদের যে নিজস্ব আইন কাইন ছিল, সেই আইন কাইন কার্যকর হবে সমতল পরগনায়। প্রচলিত আইন কাইনকে স্বীকৃতি দিতে হবে। তা সমতলদের যে প্রচলিত আইন সেটাকে স্বীকৃতি দিতে হবে, ব্রিটিশ আইন কিন্তু চলবে না।
আর কি করা হয়েছিল, মিশনারিদের প্রবেশ কিন্তু নিষেধ করা হয়েছিল। মিশনারি মানে শুধু মিশনারি নয়, মূলত বিভিন্ন যে মিশনারি, সেই মিশনারিদের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। সমতল পরগনায় সুদের হারটা নির্দিষ্ট করা হয়েছিল যাতে কোনো রকমভাবে বাড়তি সুদ তাদের থেকে না নেওয়া হয়। আর এই বিদ্রোহের সব থেকে বড় ফলাফল যেটা, এই বিদ্রোহ মহাবিদ্রোহের অগ্রদূত ছিল। ভবিষ্যৎ যে 57 সালের মহাবিদ্রোহ, কোনো ঐতিহাসিক বিশেষ করে রমেশচন্দ্র মজুমদার মনে করে এই বিদ্রোহ মহাবিদ্রোহকে পথ দেখিয়েছিল। তো সুতরাং এই বিদ্রোহ হচ্ছে স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রূপে পরিগণিত। নমস্কার।